ভেরি গুড ইভিনিং সবাইকে। গুড ইভিনিং স্যার। ভেরি গুড ইভিনিং। তা নতুন সেমিস্টার শুরু। তা তোমাদের যে সাবজেক্টটা ড্রয়িংয়ের আরেকটু অ্যাডভান্সড ভার্সান, তোমরা ফার্স্ট ইয়ারে ড্রয়িং করেছো। হ্যাঁ, তো সেখানে এখন যেগুলো শিখবে তার থেকে আরেকটু বেশি শিখতে হবে, কেননা মেকানিক্যালে এইগুলো ভীষণ 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 কাজে লাগবে। যে কোনো ফিল্ডে এই ড্রয়িংগুলোর খুব গুরুত্ব আছে, যে কোনো ফিল্ডে। কেননা আহ, সেটা যদি ড্রয়িং সেক্টর নাও হয়, মানে ডিজাইন ড্রয়িং সেক্টর যদি নাও হয়, তাহলেও দেখবে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্ল্যান্ট লেআউট থেকে শুরু করে প্রসেস লেআউট বা মেশিন পার্টস, এইগুলো দেখতে বুঝতে বা তাদের কোনো ফল্ট থাকলে মেনটেনেন্স বা রিপেয়ারের জন্য সেখানেও কিন্তু এগুলো ভীষণ কাজে লাগে বা লাগবে। যে কোনো মানে যদি কোনো একটা কারখানার রেসপেক্টেই ভাবি, ফ্যাক্টরিতে বা কোনো একটা প্রোডাকশন যদি হয় ওরিয়েন্টেড, তো তাহলে তার যা মেশিনারি আছে সেই সব মেশিনারির পার্টস ড্রয়িংগুলো যদি আমরা না বুঝি, তাহলে সেসব জায়গায় কাজ করা বা কাজ বোঝাটা খুব কিন্তু ডিফিকাল্ট। যাই হোক, তো আমরা সেই জায়গায় যাব। তার আগে তোমাদের থেকে একটু জেনে নিই। আজকে ইন্ট্রোডাক্টরি ক্লাসে খুব বেশি দূর তো এগোবে না। শুরুতে তোমাদের থেকে একটু আইডিয়া নিতে হবে, তারপর তো আমি বলবো বা পড়াবো বা বোঝাবো। তার আগে তোমাদের থেকে যে আইডিয়াটা আমাকে নিতে হবে সেটা হচ্ছে তোমরা এখন কি কন্ডিশনে আছো। মানে ফার্স্ট সেমিস্টারে তোমরা যে ড্রয়িং করেছো, তারপরে ফার্স্ট সেমিস্টারে করেছো না সেকেন্ড সেমিস্টারে ড্রয়িং? হ্যাঁ, ফার্স্ট সেমিস্টারে ছিল। ঠিক ঠিক ঠিক। তার হ্যাঁ, তো ফার্স্ট, ঠিক, হ্যাঁ। তো ফার্স্ট সেমের পর সেকেন্ড সেম, মানে এই যে 6টা মাস গ্যাপ, তো তারপরে আবার থার্ড সেমের ড্রয়িং। এই থার্ড সেমের ড্রয়িংয়ের পর ফোর্থ সেমে কিন্তু আবার কিছু নেই, মানে ড্রয়িং আছে, সেটা অটোক্যাড আছে। তো তারপরে গিয়ে সেই ডিজাইন রিলেটেড খানিকটা অংশ তোমাদের আছে। তো এই যে মাঝখানে গ্যাপটা হয়ে যাওয়ার কারণে সেকেন্ড সেমিস্টারে, তো ফার্স্ট সেমিস্টারের যে ড্রয়িংটা আমরা করেছিলাম, হ্যাঁ, টি দিয়ে বা ড্রাফটার দিয়ে স্কেল পেন্সিল ডায়াগোনাল স্কেল সেট স্কোয়ার বসিয়ে যে ড্রয়িংগুলো আমরা করেছিলাম শিটে, সেটা কতটা মনে আছে বা মনে থাকে সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থাকেই। মানে আমি যদি তোমাদের জায়গায় থাকি, তাহলেও কিন্তু আমার পক্ষেও এই জায়গায় ধরতে বুঝতে অসুবিধে হবে যদি একদম ডাইরেক্ট থার্ড সেমিস্টারের সিলেবাস থেকে শুরু করি। তো এই যে লাস্ট পার্টটা আমি বললাম থার্ড সেমিস্টারের সিলেবাস, এটা বেশ বড় এবং এখানে অনেক কিছু জিনিস আছে। তার মধ্যে সবটাই একদম 100% প্রজেকশন রিলেটেড। তো এই প্রজেকশনের ব্যাপারে তোমাদের থেকে আগে একটু শুনে নিই যে কতটা ক্লাসে কভার করেছিল বা কি মনে আছে, তারপর তো আমি পড়ানো শুরু করব। তার আগে এই জায়গাটা একটু জেনে নেওয়া দরকার যে তোমাদের কার কতটা কি হয়েছে। আমি কলেজ ওয়াইজ ধরে জিজ্ঞেস করছি না, মোটামুটি একটা জেনারেল আইডিয়া যে আমাদের এতটা করিয়েছিল, যে পয়েন্ট প্রজেকশন হয়েছে, কারোর লাইন প্রজেকশন। আমি এটাই জানতে চাইছি যে প্রজেকশনের বিষয়ে কার কতটা কি আইডিয়া আছে। কেননা অনেক জায়গায় আমি জানি প্রজেকশন হয়তো হয়নি বা ধরা সম্ভবই হয়নি। তো তোমাদের মোটামুটি কি সেই জায়গাটায় কতটা কি হয়েছে যদি একটু শেয়ার করো, তাহলে আমি সেইভাবে শুরুর জায়গাটা আমি বুঝতে পারবো যে কোথা থেকে কিভাবে শুরু করো। আমার কথাটা বুঝতে পেরেছো তোমরা? যে প্রজেকশন থেকে তো পুরো ব্যাপারটাই, মানে এই থার্ড সেমিস্টারের সিলেবাসে যা আছে, যে কটা চ্যাপ্টার্স আছে, সব প্রজেকশন রিলেটেড। তার মানে প্রজেকশনটা ভালো করে শিখতে হবে, বুঝতে হবে, তবে অ্যাপ্লাই করা যাবে এবং ওই চ্যাপ্টারগুলোকে ক্লিয়ারলি বোঝাও যাবে। তো সেই চ্যাপ্টারগুলোর নাম, কোনোটা সেকশন, কোনোটা আইসোমেট্রিক, কোনোটা হচ্ছে অর্থোগ্রাফিক, কোনোটা অর্থোগ্রাফিক মানে আইসোমেট্রিক থেকে অর্থোগ্রাফিক, ঠিক আছে, কোনোটা আছে ডেভেলপমেন্ট অফ সারফেস, ঠিক আছে, কোনোটা আছে ইন্টারপেনিট্রেশন অফ সারফেস। এই যে এই চ্যাপ্টার্সগুলো কোনোটাই কিন্তু খুব একটা সোজা নয়, সবগুলোতেই একটু টাইম লাগে, বুঝতে হবে। এদের বেসটা হচ্ছে কিন্তু প্রজেকশন, একদম বেসিক ফান্ডামেন্টাল ব্যাপারটা হচ্ছে প্রজেকশন।
তো তাহলে প্রজেকশনটা সবার আগে ক্লিয়ার করে ফেলা দরকার, এবং আমার জানা দরকার যে প্রজেকশনে তোমাদের উইকনেস আছে না নলেজ আছে। তোমরা একটু বলো যে কতটা কি প্রজেকশন শিখেছিলে। কিন্তু একটু বুঝতে কম পারছি। আচ্ছা, আপনি বেসিক থেকে শুরু করুন, প্রজেকশন থেকে শুরু করুন। বেশ, আর তার মানে প্রজেকশনটাকে করতে হবে, একটু আইডিয়া ছোট করে বড় করে একটু আইডিয়া দিয়ে দিতে হবে। বেশ, তাহলে আমি শুরু করে দিই, সেটাই ভালো। আচ্ছা, তার আগে তোমরা যারা ক্লাস অলরেডি শুরু হয়েছে বা জানো বা আগে মনে আছে, এইখানে একটু প্রশ্নটা করি, হোয়াট ইজ প্রজেকশন। আচ্ছা, তোমাদের মানে এই যে পড়ানোর সময় তো আমি মানে তোমাদের ইংরাজিতে বললে আশা করি অসুবিধে হবে না, তাই তো? মানে পড়ানোর সময় তো এই প্রজেকশনের বাংলা কি কেউ যদি জিজ্ঞেস করো আমি বলতে পারবো না, তো সেরকমই প্রচুর টার্মস আছে বা যেগুলো ইংরাজিতেই পড়তে হবে। আশা করি তোমাদের সেই জায়গাটায় প্রবলেম নেই, মানে পড়তে বা আমি যখন ক্লাস করব আর কি, তোমরা যে কোনো ল্যাঙ্গুয়েজেই আমাকে কোশ্চেন করতে পারো, আমি সেই ল্যাঙ্গুয়েজেই আনসার দেওয়ার চেষ্টা করব। আর যদি তোমরা বলো যে পুরোটাই ইংরাজিতে, তাহলে পুরোটা ইংরাজিতেই কথা বলবো বা পড়াবো। আর যদি বলো যে না বাংলা ইংরেজি মিশিয়েই পড়ান, তো তাহলে আমি সেভাবেই এগোবো। সেটাও একটুখানি আগে জেনে নিই তোমাদের কার কিসে কীভাবে সুবিধে অসুবিধে। আমি বরং ওই বাংলা ইংরাজি দুটোতেই বলি, তাই তো নাকি? ভেরি গুড, থ্যাংক ইউ। তো তাহলে আগে জানতে হবে প্রজেকশন কি, হোয়াট ইজ প্রজেকশন, সেটা কি তোমরা কেউ একটু বলতে পারবে? হোয়াট ইজ প্রজেকশন? আমি এখানে বোর্ডে লিখলাম প্রজেকশন ওয়ার্ডটা। তাহলে প্রজেকশন কি, কাকে বলে? এটা তো খাওয়ার জিনিস নয় যে রেসিপিটা আমরা জেনে নিতে পারবো। তো সেখানে প্রজেকশনটা কি? কেউ কি বলবে? না, আমি তো যা বোঝানোর বোঝাবো সবই ঠিক আছে, এটা জাস্ট একটা ওই যে বললাম শেয়ারিং অফ নলেজেস। তোমরা যদি একটু তোমাদের আইডিয়াগুলোকে শেয়ার করো, তাহলে দেখবে এই বোঝা ব্যাপারটা, ইন্টারাকশন ব্যাপারটা, ইট উইল বিকাম মোর স্মুথ অ্যান্ড ইজি। তোমাদের বুঝতে, আমার বুঝতে দুটোই কিন্তু ইজি হবে, এবং এক্সামের সময়ও এই জায়গাটা ভীষণ একটা কাজে লাগবে দেখবে। আচ্ছা, যাই হোক, প্রজেকশন এই কথাটা কিন্তু প্রজেকশন বলতে একটা 3D মেথড, যেটা মানে একটা কোনো ছবিকে 3D তে প্রেজেন্টেশন করা হয় 2D বা 2D এর উপরে, মানে শীটের উপরে, কার্টিজ পেপারের উপরে। না, এই জায়গাটা একেবারেই ঠিক নয়। এই যে ধারণাটা, এটা পুরোপুরি কেন মোটামুটি ঠিক নয় বললেই হয় আর কি। তো এটাকে আমরা ওই যে 3D থেকে 2D, মানে 2D কার্টিজ পেপার, ব্যাপারটা এরকম নয়। ব্যাপারটা হচ্ছে যে যে কোনো জিনিস আমরা যখন চোখে দেখি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আমরা চোখ দিয়ে আমাদের চারপাশের যে কোনো জিনিস দেখছি, সেই যে অবজেক্টটা আমাদের চোখের যে পর্দা, সেই পর্দায় এসে একটা ইমেজ হিসেবে ধরা দিচ্ছে তো, এটা মানো তো? যে কোনো অবজেক্ট আমরা যে তাকাচ্ছি, তুমি যে ঘরের মধ্যে আছো, মোবাইলে বা কম্পিউটারে যখন দেখছো, সেই অবজেক্টটা পুরোটা আমাদের চোখে একটা অবজেক্ট হিসেবে বা তার একটা ইমেজ হিসেবে ধরা দিচ্ছে। এই যে ইমেজটা তৈরি হচ্ছে, এই ইমেজ তৈরি হওয়ার নামটাই হচ্ছে, বা ইমেজ তৈরি করার প্রসেসটাকেই বলি প্রজেকশন। ইমেজটা কি করে তৈরি হচ্ছে? খুব সহজ। ঘরটায় এখন তো বাইরে অন্ধকার, যদি তুমি বাইরে অন্ধকারে গিয়ে দাঁড়াও, তাহলে কিন্তু আলো ছাড়া কিছু দেখতে পাবে না, মানে যে কোনো জিনিস, যে কোনো ইলুমিনেটেড অবজেক্টকে তুমি দেখতে পাবে। একইভাবে ঘরের মধ্যে যে বসে আছো, ঘরে আলো জ্বলছে, তাই তো? ল্যাম্প জ্বলছে, টিউবলাইট জ্বলছে। এই টিউবলাইট জ্বলছে, সেই আলোটা পড়ছে হচ্ছে অবজেক্টের ওপর, সেই অবজেক্ট থেকে রিফ্লেক্ট করে আলোর যে এক একটা রেখা, ঠিক আছে, আলোর যে এক একটা লাইন, সেই রেখাগুলো অবজেক্টের ওপর রিফ্লেক্ট করে আমাদের চোখের
পর্দায় ধরা দিচ্ছে বা এক একটা পয়েন্ট হিসেবে আসছে। সেই পয়েন্টগুলোকে অ্যাকিউমুলেট করে বা যোগ করে আমরা সেই অবজেক্টের ইমেজটা তৈরি করে ফেলতে পারছি, সেম ইমেজ তৈরি করে ফেলতে পারছি। তার মানে যে অবজেক্টটা কাছ থেকে দেখছি এটা কিন্তু আমি ড্রয়িং করাচ্ছি না, এটা সিম্পল ফিজিক্স। তো এখানে খুব সাধারণ একটা বিষয়, কমন সেন্স, এটা যে অবজেক্টটা দূরে সেই অবজেক্টটার সাইজটাও ছোট, যে অবজেক্টটা কাছে তার সাইজটা বড়। এটা ন্যাচারাল ব্যাপার, কেননা এই যে অবজেক্ট থেকে তোমরা জানো এই যে ডিস্টেন্স, হ্যাঁ, তো সেই ডিস্টেন্সটা এখানে কিন্তু যখন চেঞ্জ হচ্ছে সেইভাবে সাইজটাও চেঞ্জ হচ্ছে। তো যাই হোক, এখানে যখনই আলো কোনো অবজেক্টের উপরে এসে পড়ে, সেই অবজেক্ট থেকে আলো রিফ্লেক্ট করে আমাদের চোখে পড়ে সেই অবজেক্টের যে ইমেজটা তৈরি হয় সেটাকেই আমরা বলি প্রজেকশন। তো এই কেউ কিছু বললে? আচ্ছা, তো এই যে অবজেক্টের কথা আমি বলছি, প্রত্যেকটা অবজেক্ট কিন্তু থ্রি ডাইমেনশনাল, মানে এদের লেংথ, ব্রেথ, হাইট আছে। তো সেইভাবেই আমরা যে ইমেজটা দেখছি আমাদের চোখে বা ধরা দিচ্ছে বা তৈরি হচ্ছে সেটাও থ্রি ডাইমেনশনাল। তো একইভাবে যদি কোনো টু ডাইমেনশনাল অবজেক্ট আমরা দেখি, কিরকম টু ডাইমেনশনাল অবজেক্ট, আমি একটা টু ডাইমেনশনাল অবজেক্ট এখানে ছবি এঁকেছি, কোথায় এঁকেছি? বোর্ডে একটা লাইন ড্র করেছি। লাইনটা টু ডাইমেনশনাল সত্যি? কিছুটা হলেও বলা যায় টু ডাইমেনশনাল। কেন বলা যায়? কেননা লাইনটার থিকনেসটাকে আমরা খুব একটা গুরুত্ব দিই না, বা যদি বা দিয়েও থাকি তাহলে লাইনটার থিকনেস আছে আর লেংথ আছে, এটার হাইট নিয়ে মানে 3 নম্বর ডাইমেনশনটাকে আমরা ইগনোর করতে পারি। তো সেই কারণে একটা লাইনকে টু ডাইমেনশনাল বলা যায়। তো তাহলে লাইনটাকে আমরা লাইন হিসেবেই তো দেখছি, তাই তো? লাইনটাকে আমরা লাইন হিসেবে দেখছি। যদি একটা খাতার পাতাকে ভাবি, শুধুমাত্র একটা পাতা, যে কোনো খাতার একটা পাতা, সেই পাতাটাকে যদি একটা অবজেক্ট ভাবি, তো সেই পাতাটার শেপটা কিরকম? তার একটা লেংথ আছে, পেজ বলছি আমি, একটা A4 পেজ বলো বা যে কোনো তোমাদের এক্সারসাইজ বুক বা ডায়েরির পেজ বলো, তো সেই পেজটা টু ডাইমেনশনাল কিছুটা হলেও বলা যায়। কেন যায়? তার কারণ পেজটার একটা লেংথ আছে, একটা ব্রেথ আছে, পেজটার থিকনেস আছে, কিন্তু সেটা মাইক্রনে, মানে আমরা হাত দিয়ে ধরে তার থিকনেসকে প্রায় ফিল করতেই পারি না। তো সেখানে এটাকে টু ডাইমেনশনাল বলা যেতে পারে। এর একটা নাম আছে, পার্টিকুলার একটা নাম আছে, আমি আসবো সেটায় পরে আসবো। তো এই যে পাতাটাকে যখন আমরা, পেজটাকে যদি আমরা দেখি তাহলে পেজ হিসেবেই দেখবো। তো সেটা একটা অবজেক্ট, তো সেটা 2D হতে পারে, 3D হতে পারে, তাই তো? বা তার থেকে বেশিও হতে পারে, তার থেকে বেশি আবার হওয়া মুশকিল। তো যাই হোক, এই পুরো ব্যাপারটাকে আমরা প্রজেকশন বলি। তো সেটা কি করে হয়? প্র্যাকটিক্যালি আমরা যখন ধরো কোনো মুভি দেখি সিনেমা হলে অথবা টিভিতে বা কম্পিউটারে বা ল্যাপটপে, তখন সেখানে অবজেক্টগুলো মুভ করে, তাই তো? অবজেক্টগুলো মুভ করে বলে আমরা বলি মুভি। তো সেখানে আমরা যে ইমেজটা দেখি সেটা হয় রিয়েল অবজেক্টের সাইজের থেকে বড় অথবা ছোট, ঠিক কি ভুল? আমরা যখন সিনেমায় দেখি, বড় পর্দায় দেখি, তখন সাইজগুলো বিরাট বড়, তাই তো? আবার যখন টিভিতে দেখি বা কম্পিউটারে ল্যাপটপে দেখি, মানুষের সাইজগুলো ছোট হয়ে যায়। মানে একটা মানুষ যদি 6 ফুট হাইট হয় কি 5 ফুট হাইট হয়, তাহলে আমরা কম্পিউটারে বা ল্যাপটপে তার হাইটটা দেখি কত? কিছু সেন্টিমিটার বা মিলিমিটারের হাইটে দেখতে পাই, ঠিক? তাহলে এখানে দেখো সাইজটা আবারও ম্যাটার করছে, আমি সাইজে পরে আসবো। তার কারণ এখানে ওই 2D আর 3D যে ফ্যাক্টরটা তোমরা বলছো, একজন যে বললে, তো এখানে হচ্ছে ইমেজ, যে ইমেজটা আমরা দেখি সেই ইমেজটার নাম হচ্ছে প্রজেকশন। ইমেজটা তৈরি হওয়ার প্রসেসটাকে আমরা বলি প্রজেকশন। মানে এখানে যদি একটা স্ক্রিন এরকম আঁকি আর এখানে যদি একটা অবজেক্টকে আমরা এইভাবে রাখি, একটা 3D অবজেক্টকে যদি আমরা একটা এইরকম স্ক্রিনের সামনে বা এই যে ধরো এইটা একটা প্লেন এর সামনে যদি ধরি,
এবং এই অবজেক্টটাকে যদি আমরা যে কোনো ডাইরেকশন থেকে দেখি তো তাহলে কি দেখব? তোমরা দেখতে পাচ্ছ তো সবাই, মানে ছবিটা আসছে তো, স্ক্রিনে ছবিটা এসছে। ওকে, তো তাহলে আমরা এই যে অ্যারোটা দিলাম, অ্যারো মানে হচ্ছে একটা মানুষ এখানে দাঁড়িয়ে অবজেক্টটাকে ভিজুয়ালাইজ করছে। তার যে ইমেজটা তৈরি হবে এইভাবে, দেখো আলো পড়ে এইভাবে সোজাসুজি যদি যায় তাহলে এখান থেকে এইভাবে একটা পয়েন্টসগুলোর মধ্যে পয়েন্টসগুলো দিয়ে আমরা একটা ইমেজ তৈরি করে ফেলতে পারি। তো সেই ইমেজটাই হচ্ছে প্রজেকশন। এই ইমেজটার নাম হচ্ছে প্রজেকশন, এটাকেই আমরা বলি প্রজেকশন। তাহলে এই অবজেক্টের প্রজেকশন এটা, বোঝা গেল? তাহলে এটা 3D, এই যে ইমেজটা তৈরি হলো এটা হচ্ছে 2D। তাহলে 3D থেকে 2D তৈরি করার নাম প্রজেকশন, কিন্তু শুধুমাত্র 3D থেকে 2D তৈরি করার নামই প্রজেকশন নয়। তার কারণ একইভাবে আমরা একই জিনিসকে আরেকবার যদি ভাবি যে এইভাবে একটা অবজেক্টকে আমরা দেখব, কোথা থেকে দেখব না কাছাকাছি দেখব, দূর থেকে নয় কাছাকাছি থেকে দেখব। আগে যেটা দেখছিলাম এই ফার্স্ট পার্টটা, এই যে ফার্স্ট ছবিটা আমি আঁকলাম সেটাতে আমি দেখছিলাম ইনফাইনাইট ডিস্টেন্স দূর থেকে, ইনফিনিটি থেকে। মানে ধরো তোমরা ঘরে বসে আছো, কলেজটাকে দেখছো, কলেজের ক্লাসরুমে নিজেকে দেখছো, ব্যাপারটা এইরকম। যদিও ওটা ফাইনাইট ডিস্টেন্স, কিন্তু এটা আমরা ইমাজিন করতে পারি, কিন্তু ব্যাপারটাকে প্র্যাকটিক্যালি এক্সপোজ করতে পারি না, তাই তো? এটা আমরা ইমাজিন করতে পারি যে ইফ দ্য অবজেক্ট ইজ ভিউড ফ্রম ইনফাইনাইট ডিস্টেন্স, তাহলে আমরা এইরকম একটা ইমেজ পাবো, সেই ইমেজটা হচ্ছে 2D। কিন্তু এটা যদি আমরা দেখি একটা ফাইনাইট ডিস্টেন্স থেকে, তখন এই রেজগুলো আলোর রশ্মিগুলো তখন এইভাবে কিন্তু বড় হয়ে যায়। যেটা আমরা গিয়ে যখন সিনেমা হলে যাই তখন যেরকম টাইপের ছবিটা আমরা দেখি বা ভাবি, তো সেই জিনিসটা খানিকটা হচ্ছে এই রকম, ঠিক আছে? তো এইটা কিন্তু একটা 3D ইমেজ, মানে 3D অবজেক্টের 3D ইমেজ যদি আমরা ড্র করতে চাই তাহলে সেটা এইভাবে তৈরি হবে বা হয়। যেমন এই যে ছবিটা বা এই যে ছবিটা, যে অবজেক্টটা আমি ড্র করলাম, এই যে ড্রয়িং এর যে মেথডটাকে অ্যাপ্লাই করে এই ছবিটা আমি ড্রয়িং করলাম, দ্যাট ইজ অলসো নোন অ্যাজ প্রজেকশন। তার মানে এখানে 3D অবজেক্টটাকে ড্রয়িং না করলে কি 2D ড্রয়িংটা করতে পারতাম না। তো তাহলে এই পুরো ব্যাপারটাই হচ্ছে একটা ইমাজিনেশন, where the 3D object is kept in front of a plane and the object is viewed from infinite distance, ঠিক আছে? আবার এই কেসটাতে, সেকেন্ড কেসটাতে আমরা অবজেক্টটাকে রাখছি in front of the plane, but the object is viewed from very near about distance, not far away, not infinity, just from a finite distance। সেখান থেকে 3D অবজেক্টের আমরা 3D ইমেজই দেখব এবং সেটা ম্যাগনিফাইড হয়ে যায়। এবারে যখন আমরা মোবাইলে ছবি তুলি, তোমরা জানো মোবাইলে যদি কোনো মানুষের ছবি ওঠে, সেলফি বলো বা কোনো ন্যাচারাল ছবি যদি তোলো, সেটা ওই রিয়ার ক্যামেরা ইউজ করে, তাহলে পর্দায় মানে স্ক্রিনে, মোবাইলের স্ক্রিনে যে ইমেজটা তৈরি হয়, তো সেই ইমেজের সাইজটা কিন্তু ছোট হয়ে যায়, সেটা কিন্তু ম্যাগনিফাইড হয় না। তার কারণ কি? তার কারণ হচ্ছে পজিশন অফ দ্য প্লেন, ইট বিকামস ইন বিটুইন দ্য অবজেক্ট অ্যান্ড অবজারভার। তার মানে আমরা অবজারভার, এই যে অবজারভার মানে যারা ভিউয়ার, মানে যে দেখছে, মানে আমরা, বুঝতে পেরেছো? একটা মানুষ, সে হচ্ছে ভিউয়ার বা অবজারভার, তার রেসপেক্টে অবজেক্ট আর প্লেন, তাদের যে পজিশন, মিউচুয়াল পজিশন, সেইটাকেই আমরা চেঞ্জ করে অবজেক্টের সাইজকে ছোট, বড় বা সেম পেতে পারি। এই পুরো ব্যাপারটার উপর ডিপেন্ড করে আমরা
টাইপস অফ প্রজেকশন পেতে পারি। হ্যাঁ বলো কি বলছো, বলো কে কি বলছো বলো। এই টাইপস অফ প্রজেকশন হচ্ছে দুটো, মেইনলি দুটো টাইপের প্রজেকশন আছে। কি টাইপের প্রজেকশন? একটা হচ্ছে 2D, একটা হচ্ছে 3D। ঠিক আছে, 2D প্রজেকশন আমি যেটা এর আগে বললাম, এই যে ইমেজ তৈরি করার নামটা হচ্ছে প্রজেকশন, এই পুরো জিনিসটা হচ্ছে প্রজেকশন, এইটাকে বলি প্রজেকশন। তাহলে এই ইমেজটা হবে 2D অথবা 3D। এই 2D ইমেজটার একটা টেকনিক্যাল নাম আছে, সেই নামটা হচ্ছে অর্থোগ্রাফিক। আর 3D ইমেজ তৈরি করার নামটা হচ্ছে পিক্টোরিয়াল প্রজেকশন। একটা হচ্ছে অর্থোগ্রাফিক আর একটা হচ্ছে পিক্টোরিয়াল। 3D মানে পিক্টোরিয়াল, যে ওয়ার্ডটা এসছে পিকচার থেকে, যে ওয়ার্ডটা এসছে পিকচার থেকে। পিকচার মানে যেভাবে আমরা ছবি দেখি, যেরকম ইমেজ আমাদের চোখে তৈরি হয়। এই অর্থোগ্রাফিকের কোনো ক্লাসিফিকেশন বা আলাদা কোনো সাবটাইপস নেই, কিন্তু পিক্টোরিয়াল প্রজেকশনের 3টে সাবটাইপস আছে। তাদের এক একটার এক এক রকম নাম। একটার নাম আইসোমেট্রিক, একটার নাম অবলিক, আর একটার নাম পার্সপেক্টিভ। ঠিক আছে, তিনটের নাম হচ্ছে আইসোমেট্রিক, অবলিক আর পার্সপেক্টিভ। এই আইসোমেট্রিক, অবলিক বা পার্সপেক্টিভ, এখানে এই যে অবজেক্টটাকে যখন প্লেনে ইমেজ তৈরি করা হয় তখন ভিউইং অ্যাঙ্গেলগুলো চেঞ্জ করা হয়, এবং এই যে রেগুলো আমরা ড্র করেছি, এই রেগুলোর অ্যাঙ্গেল চেঞ্জ করে আমরা ডিফারেন্ট টাইপের ভিউ তৈরি করতে পারি। যদি একটা এক্সাম্পল দিই, এতক্ষণ যা বললাম কি বোঝা গেল? প্রজেকশন কি, কিভাবে হচ্ছে, সেটা আরো ডিটেলে আমরা দেখবো বা শিখবো। তো যেটা বলতে যাচ্ছিলাম, যে কিভাবে বুঝবো যে একটা ছবি সেটা আইসোমেট্রিক না অবলিক না পার্সপেক্টিভ। যদি একটা এক্সাম্পল দিই তাহলে আর ভালো ক্লিয়ার হবে। এই ফিগারটার নাম কি? এই ফিগারটার নাম কি? এই অবজেক্টটার নাম কি? হেক্সাগন না, কিউব। এই যে তোমরা আইডেন্টিফাই করতে পারলে যে এটা একটা কিউব, যার 3টে ফেস ভিজিবল আর 3টে ফেস ইনভিজিবল। তাহলে কিউবটাকে যদি আমরা এইভাবে রাখি বা এইভাবে দেখাই, তাহলে এই যে ছবিটা তৈরি করলাম যে মেথডে, সেই মেথডটার নাম আইসোমেট্রিক প্রজেকশন। সেম কিউব আমি ড্র করছি, দেখতে থাকো। এটা কি আঁকলাম? কিউবই তো আঁকলাম, আলাদা কিছু এঁকেছি? কিন্তু দেখো এদের এই যে প্লেনসগুলো, সে প্লেনের পজিশনগুলো আলাদা, ঠিক? তাহলে এটাও তো কিউবই, কিউবই তো আঁকলাম, এটাও তো কিউব, হ্যাঁ কি না?
এখানে যে মেথড, হ্যাঁ, তো এই যে মেথডটা আমি অ্যাপ্লাই করেছি সেই মেথডটার নাম হচ্ছে অবলিক প্রজেকশন। এই কিউবের যে ইমেজটা তৈরি করলাম, 3D ইমেজ, দুটোই 3D। কিউব মানে একটা 3D অবজেক্ট, একটা সিম্পল 3D অবজেক্ট। কিউব কি জিনিস? কিউবকে আমরা বলি হেক্সাহেড্রন। তো যার 6টা প্লেন আছে, ইকুয়াল, প্রত্যেকটা প্লেনই হচ্ছে ইকুয়াল স্কোয়ার। এর 12টা সাইড আছে, তার মধ্যে 6টা হচ্ছে হরাইজন্টাল, 8টা হরাইজন্টাল, 4টে ভার্টিক্যাল। তো এইগুলো নিয়ে মোট 6টা সারফেস তৈরি হয়। যেমন এখানেও দেখতে পাবে এই প্লেনটা, এই প্লেনটা, এইগুলো ভিজিবল, এই প্লেনটা ভিজিবল, 3টে প্লেন ভিজিবল, 3টে ইনভিজিবল। তো একইভাবে আমরা কিন্তু যখন এই 3D ইমেজ তৈরি করি তখন এই ভিজিবিলিটি ইনভিজিবিলিটির ব্যাপারটা চলে আসে। একইভাবে আবার কিউব ড্র করছি। এটাও কিউব ড্র করলাম। এই কিউবে কিন্তু ভিউইং অ্যাঙ্গেলটা সম্পূর্ণরূপে আলাদা। তো এখানে একটা পয়েন্ট অফ, এইভাবে আমরা একটা পয়েন্ট থেকে আমরা চিন্তা করতে পারি। এই ব্যাপারটার নাম হচ্ছে পার্সপেক্টিভ প্রজেকশন। পার্সপেক্টিভ বেসিক্যালি আমরা যখন কোনো অবজেক্টকে ভিজুয়ালাইজ করি, মেনলি এই মেথডেই করি। এখানে দেখা যায় যে যে পার্টটা অবজেক্টের সামনের দিকে আছে সেটা বড় দেখায়, যেটা পেছন দিকে আছে সেটা ন্যাচারালি ছোট দেখায়, মানে যেটা দূরে আছে সেটা ছোট দেখায় বা ছোটভাবে আসে। তো এই যে প্রসেসটা, এটা হচ্ছে পার্সপেক্টিভ প্রজেকশন। এখানেও আমি কিউবই ড্র করলাম। তো এইটা দিয়ে মোটামুটি আইডিয়া করা যায় যে পিক্টোরিয়াল ইমেজ কিভাবে তৈরি হয়। এবারে দেখো, এটা কি আঁকলাম? এই ছবিটা ঠিক, একদমই ঠিক। কিন্তু আমি যদি বলি আমি এটা কিউব এঁকেছি, হ্যাঁ, তোমরা ঠিক বলছো। এইবার ব্যাপারটা ধরতে পারছো, বা আস্তে আস্তে ব্যাপারটা আস্তে আস্তে যে একটা ইয়ের জায়গায় চলে আসছে, যে আমরা ব্যাপারটা ধরতে পারছি। তো এইটাকে আমি বলছি এটাও কিন্তু একটা কিউব, মানে একটা স্কোয়ার। ভালো করে ভাবো, চারপাশে প্রচুর জিনিস আছে, প্রচুর অবজেক্ট আছে। চোখ বোলালেই আশেপাশে অনেক কিছু দেখতে পাবে, ঘরের মধ্যে, ঘরের বাইরে, জানলা দিয়ে। বলো তো দেখি, কোনো স্কোয়ার কি কোথাও দেখেছো? শুধু স্কোয়ার, সেখানে আর কিচ্ছু নেই। স্কোয়ার মানে হচ্ছে 4টে লাইন, 4টে লাইনের কম্বিনেশন, যেখানে 4টে ইন্টারনাল অ্যাঙ্গেল আছে 90 ডিগ্রি, 4টে সাইডই ইকুয়াল, এবং এর শুধু লেংথ আছে বা হাইট আছে, বা লেংথ আছে, ব্রেথ আছে, মানে 2টো ডাইমেনশন আছে, 3টে নেই। এই রকম ছবি, মানে এই রকম অবজেক্ট, স্কোয়ার অবজেক্ট কোথাও দেখেছো? অনেক কিছুই স্কোয়ার শেপের হয়, কিন্তু যেটা বলছো সেটা তো অ্যাকচুয়ালি 3D। তার তো একটা লেংথ, ব্রেথ, হাইট সবই আছে, তার ক্রস সেকশনটা হচ্ছে স্কোয়ার। হ্যাঁ, লুডোর যে ছক্কাটা ওটা তো কিউব, সেটা তো 3D। আচ্ছা বেশ, এটা কি? এটা কি? পাশের ছবিটা কি? সার্কেল আঁকলাম তো। হ্যাঁ, তো সার্কেল কোথাও দেখেছো? শুধুমাত্র সার্কেল। হ্যাঁ, সবই ঠিক আছে, কিন্তু ঘড়িটা কি 2D? না, 3D। মাথার উপর ফ্যান ঘুরছে, ফ্যানেও ওখানে একটা সার্কেল দেখা যাচ্ছে, যাচ্ছে যাচ্ছে কি? ফ্যানটা কি 2D?
না স্যার। আচ্ছা, প্রচুর লাইট আছে, লাইটগুলো এলইডি লাইট বা বিভিন্ন রকমের লাইট হয়, তো সেগুলো সার্কুলার হয়, সার্কেল নয়, সার্কুলার। তার মানে একটা শেপ, তার মানে একটা ক্রস সেকশন বা একটা প্লেন। তার মানে এই যে অবজেক্টটা, এটা শুধু সার্কেল বলে আমরা বলতে পারি না। এই অবজেক্টটা যদি এই রকম হয়, এটার নাম কি? সিলিন্ডার। তাহলে এই সিলিন্ডার থেকে আমরা সার্কেল পেতে পারি যদি আমরা এটাকে ওপর থেকে দেখি? তাহলে কি দেখবো? তাহলে সার্কেলই তো দেখবো। এই হাইটটা তখন তো দেখতে পাবো না, এই হাইটটা তখন পাবো না, তখন শুধুমাত্র সার্কেল দেখবো। তাহলে এইটা যদি 3D হয়, তার 2D ইমেজ হচ্ছে এটা। এটা যদি 3D হয়, তার 2D ইমেজ হচ্ছে এটা। তাহলে 2D ইমেজ বলছি, তার মানে এই নয় যে এটা শুধুমাত্র একটা স্কোয়ার, এটা একটা মাত্র সার্কেল। একটা সিলিন্ডারে কটা সার্কেল আছে যদি ওপর থেকে ভাবি, তাহলে এখানে একটা আছে, নিচে একটা আছে, আর আছে না? আপাত দৃষ্টিতে আর নেই, আপাত দৃষ্টিতে আর নেই। একটা ওপরে, একটা নিচে। এটাকে বলে হচ্ছে টপ বেস, এটা বটম বেস। তাহলে এই দুটোকে মেলালে একটাই সার্কেল তৈরি হয়, কিন্তু আসলে তো বেস দুটো। তার মানে এখানে একটা সার্কেলের নিচে আর একটা সার্কেল আছে, তাহলে এটা কি শুধু 2D বলা যায়? যায় না। কিন্তু আমরা ইমেজটা 2D তৈরি করছি কেন? এই যে ভিউটা ভালো করে দেখো, এই শেপটার নাম কি? আচ্ছা, আমি শেপটাকে আবার আঁকি। এই যে শেপটা দেখো, এই যে শেপটা আমি এখান থেকে এখানে আলাদা করে আঁকলাম, এই শেপটার নাম কি? এই শেপটা একটা জিওমেট্রিক্যাল শেপ, শেপটার নাম কি? কতকটা রম্বস বা কাইটের মতো দেখা যাচ্ছে। আরে কতকটা নয়, পুরোটাই। এটা 100% রম্বাস, পুরোটাই রম্বাস। কারণ এটা রম্বাসের ক্রাইটেরিয়ার সাথে ম্যাচ করে, যা চারটে সাইড ইকুয়াল, দুটো অপোজিট ইন্টারনাল অ্যাঙ্গেল ইকুয়াল, কিন্তু হ্যাঁ অপোজিট, মানে এটার অপোজিট এটা, এটার অপোজিট এটা, সেটা ইকুয়াল। কিন্তু এটার সাথে কি এটা ইকুয়াল না? স্কোয়ারে চারটেই 90 ডিগ্রি, রম্বাসে কি কোনো 90 ডিগ্রি আছে? নেই। তাহলে এইটা থেকে এটা কি করে এলো? এইটা থেকে এটা কি করে আসবে? এই শেপটার নাম কি? শুধুমাত্র এই শেপটার নাম কি? এই শেপটা ফার্স্ট সেমিস্টারে করা হয়েছে, এটা আঁকা শেখানো হয়েছে, এটার নাম ইলিপস। এই বাবা, আমি বাংলা একটু কম বুঝি। কাকে উপবৃত্ত, কাকে পরাবৃত্ত, কাকে অধি, কাকে ওইসব বলতে গেলে আমি গুলিয়ে যাবে। যাই হোক, এটাকে আমরা ইলিপস হিসেবে চিনি, তাই তো? তাহলে এটা ইলিপস। তাহলে ইলিপসটা সার্কেল কি করে হলো? সিলিন্ডারে এটা ইলিপস, আবার বলছো এটা সার্কেল, সার্কেলটাও বলছো ওপর থেকে দেখে এখানে দুটো সার্কেল, এটা একটা সিলিন্ডার, তাহলে ম্যাচ করবো কি করে? এইটাই মজা, এটাই হচ্ছে ফ্যালাসি অফ প্রজেকশন, যেখানে 3D থেকে আমরা যখন 3D ইমেজটা তৈরি করছি, সেখানে অ্যাকচুয়াল শেপটা ইজ নট ক্লিয়ার টু আস। এই রম্বাস দিয়ে আমরা স্কোয়ার কি করে বুঝবো? তাহলে বুঝতে গেলে কি করতে হবে? আমাদের একটা প্লেন আঁকতে হবে, প্লেন ভাবতে হবে, এবং এই অবজেক্টটাকে ইনফাইনাইট ডিস্টেন্স দূর থেকে দেখতে হবে। দেখলে আমরা এই অবজেক্টের একটা ভিউ তৈরি করতে পারবো। এই শেডেড সারফেসটার এই প্লেনে তার ইমেজটা তৈরি হবে, যেটা দেখতে অবিকল স্কোয়ারের মতো। সেইটাকেই আমরা বলি 2D অর্থোগ্রাফিক প্রজেকশন। এটাকেই আমরা বলি অর্থোগ্রাফিক প্রজেকশন, যে একটা 3D অবজেক্টকে যদি আমরা একটা প্লেনের সামনে রাখি, অবজেক্টটাকে যদি ভিউ করি আমরা ইনফিনিটি দূর থেকে, তাহলে অবজেক্টের থেকে যে রেসগুলো আসবে, সেই রেসগুলো হবে প্যারালাল টু ইচ আদার অ্যান্ড পারপেন্ডিকুলার টু দ্য প্লেন। এই পয়েন্টসগুলোকে যদি আমরা সিস্টেমেটিক্যালি জয়েন করি, we can create the 2D image of the 3D object, যেটার নাম অর্থো
গ্রাফিক প্রজেকশন। এইটা হচ্ছে অর্থোগ্রাফিক প্রজেকশন। একটু মিউট করে নাও, বাকিরাও শুনছে বুঝছে। আচ্ছা, তো এখানে অর্থোগ্রাফিক প্রজেকশন তাহলে এখান থেকে দেখতে পেলাম। তো আমরা এটাও শিখবো যে আইসোমেট্রিক প্রজেকশন কিভাবে তৈরি হয়, সেটাও আমরা শিখবো, ঠিক আছে। তো অর্থোগ্রাফিক প্রজেকশনের আইডিয়াটা দিলাম যে একটা 3D অবজেক্টকে একটা প্লেনের সামনে রাখলে আমরা যদি ইনফিনিটি থেকে এটাকে যদি আমরা দেখি তাহলে তার যে ইমেজটা তৈরি হবে দ্যাট ইজ কল্ড অর্থোগ্রাফিক প্রজেকশন। তাহলে ওয়েন দিস লাইনস, এই যে লাইনস গুলো দেখো তারা প্যারালাল টু ইচ আদার অ্যান্ড পারপেন্ডিকুলার টু দ্য প্লেন, তাহলে প্রজেকশন করতে মেইনলি আমাদের কয়েকটা জিনিস লাগে। 1 নম্বর লাগে হচ্ছে অবজেক্ট, 2 নম্বর লাগে হচ্ছে অবজারভার বা ভিউয়ার বা ভিউ পয়েন্ট, 3 নম্বর লাগে হচ্ছে একটা প্লেন বা একটা মিডিয়াম যার উপর আমরা ইমেজটা তৈরি করব। মিডিয়াম যেটাকে আমরা পর্দা বলতে পারি, ঠিক আছে, স্ক্রিন বলতে পারি, যা খুশি, একটা প্লেন, সারফেসটা প্লেন। আর 4 নম্বর লাগে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্টলি এই 3টে ছাড়াও 4 নম্বর পার্টটা ছাড়া কিন্তু প্রজেকশন তৈরি হবে না। সেটা হচ্ছে লাইন অফ প্রজেকশন। লাইন অফ প্রজেকশন, এই লাইন অফ প্রজেকশনকে আমরা বলি প্রজেকশন লাইন। প্রজেকশন লাইন অথবা প্রজেক্টর। এই প্রজেকশন লাইন বা প্রজেক্টর ছাড়া কোনো ইমেজ তৈরি হবে না। তার মানে আমরা যখন কোনো ইমেজ তৈরি করি বা দেখি এই ইনভিজিবল প্রজেকশন লাইনগুলোই সেই ইমেজটা তৈরি করে। সেটা কোথা থেকে আসে? ওই যে বললাম প্রথমেই, একটা লাইট থাকতেই হবে। সেই লাইট থেকে রেগুলো, রে মানে হচ্ছে এই লাইন্স, লাইন অফ প্রজেকশন, লাইন্সগুলো বা রেগুলো এসে অবজেক্টের ওপর পড়বে, পড়ে রিফ্লেক্ট করে তোমার চোখে আসবে। যেভাবে তোমার চোখে আসবে সেই যে প্রসেসটা, ঠিক আছে, সেই লাইন অফ প্রজেকশন বা প্রজেকশন লাইন বা প্রজেক্টর, সেগুলো তোমার চোখে পড়ে অবজেক্টর ইমেজটা তৈরি করবে। সেটা সাইজে ছোট হতে পারে, বড় হতে পারে, অনেক কিছুর উপর ডিপেন্ড করে। তাহলে দিস আর দ্য 4 নাম্বার অফ ফ্যাক্টরস টু ক্রিয়েট অর্থোগ্রাফিক প্রজেকশন। অর্থ কথাটার মানে হচ্ছে পারপেন্ডিকুলার, গ্রাফিক কথাটা এসছে হচ্ছে ছবি থেকে, ঠিক আছে। তাহলে পারপেন্ডিকুলার, তার মানে এখানে এই অর্থোগ্রাফিক প্রজেকশন যখন হয় তখন অবজেক্টের ইমেজটা যখন তৈরি হয় এই লাইন্সগুলোকে আমরা পারপেন্ডিকুলার টু প্লেন ইমাজিন করি এবং তৈরি করি সেভাবেই। তো তাই জন্যই কি হয়, প্লেন অফ প্রজেকশন, লাইন অফ প্রজেকশন বা প্রজেক্টরগুলো হয় প্যারালাল টু ইচ আদার হবে অথবা পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ প্রজেকশন হবে। তাহলেই যে প্রজেকশনটা হবে সেটাকে আমরা বলি 2D প্রজেকশন বা অর্থোগ্রাফিক প্রজেকশন। বোঝা গেল খানিকটা? স্যার বলো কি স্যার কোশ্চেন? নিচে একটু লিখতে বাকি আছে, একটু স্যার করে দিবেন। হ্যাঁ, কি বাকি আছে? এই রে, আমি তো মুছে দিলাম ইরেজ করে, পরে যদি ভিডিওটা দেখে বা কারোর থেকে নিয়ে তাহলে হবে। আমি তো ইরেজ করে দিলাম এর পরের পার্টটা বোঝাবো বলে। স্যার বলছি বলো। এটা কি আপনার ফার্স্ট ক্লাস ছিল না? না 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 না, এটাই ফার্স্ট, এটাই ফার্স্ট। আজকেই ফার্স্ট? হ্যাঁ আজকে, ঠিক আছে, ঠিক আছে, বেশ। তো তাহলে আমরা আবার রিজিউম করি। এই অর্থোগ্রাফিক প্রজেকশন এটাকে আমরা ছোট ছোট পার্টে ডিভাইড করে নিই। পার্টে ডিভাইড করা মানে হচ্ছে একটা ইমেজ, কমপ্লিট ইমেজ তৈরি করতে গেলে ফার্স্ট জানতে হয় যে একটা, যখন আমরা ছবি আঁকি তখন কিভাবে আঁকি, হাতে পেন্সিলটা নিই, একটা ডট তৈরি করি,
ডট, ঠিক, সেটাকে আমরা বলি হচ্ছে পয়েন্ট। সেই পয়েন্ট আর একটা পয়েন্ট নিই, দিয়ে দুটো পয়েন্টকে জয়েন করি, তাহলে কি করতে পারি, একটা লাইন তৈরি করি। এবারে এই পয়েন্টের সাথে এই পয়েন্টটা জয়েন, দুটো লাইন তৈরি হলো, এই পয়েন্টের সাথে এই পয়েন্টটা জয়েন করে দিলাম, দিয়ে তিনটে লাইন তৈরি হলো। তিনটে লাইন জয়েন করলে একটা ফিগার তৈরি হলো। এই ফিগারটার নাম কি, একটা ট্রায়াঙ্গেল। কি টাইপের ট্রায়াঙ্গেল, এটা কি টাইপের ট্রায়াঙ্গেল? এই একদম বেসিক কোশ্চেন, এগুলো তো স্কুলে করা হয়ে গেছে। সম, কোন দিক থেকে তোমার সম লাগছে? তিনটে তো আমি আলাদা আলাদা সাইড দেখছি, বা যদি এই দুটো ইকুয়াল হয় তাহলে এটা আলাদা। আবার রেক্ট্যাঙ্গুলার ট্রায়াঙ্গেল আবার রেক্ট্যাঙ্গুলারও হয়, সেটা তো জানা ছিল না। এগুলো হচ্ছে, এটার নাম হচ্ছে আইসোসেলিস ট্রায়াঙ্গেল। যদি দেখা যায় যে এই সাইডটা ইকুয়াল টু এই সাইডটা, তাহলে এটাকে বলে বাংলায় সমদ্বিবাহু, আর ইংরেজিতে বলে আইসোসেলিস ট্রায়াঙ্গেল। আচ্ছা বেশ, তাহলে কি দাঁড়ালো, আমরা একটা পয়েন্ট নিলাম, আর একটা পয়েন্ট নিলাম, আর একটা পয়েন্ট নিলাম, দুটো পয়েন্ট জয়েন করলে একটা লাইন, আর তিনটে পয়েন্ট জয়েন করে দিলে একটা প্লেন, ঠিক। তাহলে হ্যাঁ, কি ট্রায়াঙ্গেল সেটা এখানে জরুরি নয়, জরুরি হচ্ছে একটা প্লেন তৈরি হলো। এবারে দেখো, যদি আমরা এইভাবে প্লেনটা থেকে আরো লাইন ড্র করি, তাহলে কিন্তু একটা সলিড তৈরি হলেও হতে পারে, তাই না? এই একটা সলিড তৈরি হলেও হতে পারে এইভাবে, বা যদি সেটাকে এইভাবে আমরা জয়েন করতে পারি, তাহলে একটা সলিড তৈরি হয়। বিভিন্নভাবে একটা সলিড তৈরি করা যায়। তাহলে আসলে শুরুটা করছি কি দিয়ে, না পয়েন্ট দিয়ে। পয়েন্ট দিয়ে শুরু হলো, পয়েন্টের পর দুটো পয়েন্ট জয়েন করলে আমরা পেলাম হচ্ছে লাইন। এবারে দুটো লাইন জয়েন করলে হবে না, তিনটে লাইন জয়েন করলে আমরা পাবো হচ্ছে মিনিমাম, তিনটে লাইন জয়েন করলে আমরা পাবো হচ্ছে একটা প্লেন। তেমনি অনেকগুলো প্লেন যদি আমরা জয়েন করি, সেখান থেকে আমরা জয়েন করে আমরা কি পাবো, একটা সলিড। তাহলে এই হচ্ছে ডিভিশন। আমরা যখন প্রজেকশন শুরু করি তখন পয়েন্ট প্রজেকশন, পয়েন্ট থেকে লাইন প্রজেকশন, লাইন থেকে প্লেন প্রজেকশন, প্লেন থেকে সলিড প্রজেকশন। এই হচ্ছে মানে স্টেপ বাই স্টেপ শেখা। তাহলে পয়েন্ট প্রজেকশন ব্যাপারটা কিন্তু ভীষণ সোজা। তুমি একটা প্লেন নাও, তো তার আগে প্লেনগুলোর আইডিয়া নিতে হবে যে আমরা যখন প্রজেকশন করি দুটো প্রিন্সিপাল প্লেন নিই, দুটো প্রিন্সিপাল প্লেন। সেই প্রিন্সিপাল বা প্লেনগুলোর নাম কি, প্রিন্সিপাল প্লেনস। প্লেনগুলোর নাম কি, সেই প্লেনগুলোর নাম ভার্টিক্যাল প্লেন, কেননা এর পজিশনটা ভার্টিক্যাল। আর একটা হচ্ছে হরাইজন্টাল প্লেন, ঠিক আছে, হরাইজন্টাল প্লেন, কেননা এর পজিশনটা হরাইজন্টাল। এটা হচ্ছে প্রিন্সিপাল প্লেন। আর একটা হচ্ছে অক্সিলিয়ারি প্লেন। অক্সিলিয়ারি প্লেন মানে অ্যাডিশনাল, মানে প্রিন্সিপাল প্লেনের সাথে অক্সিলিয়ারি প্লেনটা রিলেটেড। প্রিন্সিপাল প্লেন ছাড়া প্রজেকশন হবে না, অক্সিলিয়ারি প্লেন ছাড়া প্রজেকশন হবে, এর জন্যই নাম অক্সিলিয়ারি। তাহলে অক্সিলিয়ারি ভার্টিক্যাল প্লেন হতে পারে, অক্সিলিয়ারি হরাইজন্টাল প্লেন হতে পারে। তাহলে আমরা তার নাম দিতে পারি এভিপি বা এইচপি। যেমন ভার্টিক্যাল প্লেনকে শর্টে আমরা ভিপি বলি, হরাইজন্টাল প্লেনকে শর্টে আমরা এইচপি বলি। তাহলে অক্সিলিয়ারি যদি হয়, তাহলে এই দুটো প্লেনের সাথে অ্যাডিশনালি 3 নম্বর প্লেনটা অ্যাড হয়, সেটা অক্সিলিয়ারি ভার্টিক্যাল প্লেন বা হরাইজন্টাল প্লেন। তাহলে এই যে প্লেনস আমরা বলছি, প্লেনসগুলো বেসিক্যালি কিরম দেখতে, না যদি আমরা তার 3D ইমেজ ড্র করার চিন্তা করি, তাহলে এইটাকে আমরা বলবো হচ্ছে ভার্টিক্যাল প্লেন, এইটাকে বলবো হরাইজন্টাল প্লেন। আর এর সাথে কালারটাকে চেঞ্জ করলে ভালো হবে, এর সাথে এই যে প্লেনটা তৈরি হলো, এইটার নাম হয়ে গেল হচ্ছে, এই থার্ড প্লেনটার নাম হয়ে গেল এভিপি, অক্সিলিয়ারি ভার্টিক্যাল প্লেন।
বা এটাকে অনেক সময় আমরা বলি প্রোফাইল প্লেন। প্রোফাইল প্লেন, ছোট করে আদর করে পিপি, তাহলে এটার নাম পিপি, প্রোফাইল প্লেন। এবারে ভার্টিক্যাল প্লেন, হরাইজন্টাল প্লেন, প্রোফাইল প্লেন, এই তিনটে প্লেন দিয়ে আমরা তিনটে ভিউ ড্র করতে পারি, ঠিক আছে? অবজেক্টের তিনটে ভিউ ড্র করতে পারি। তো তাহলে সেই ভিউগুলো কীরকম? ভিপিতে যে ভিউটা পাওয়া যায় সেটাকে আমরা বলি ফ্রন্ট ভিউ বা এলিভেশন, ঠিক আছে? ফ্রন্ট ভিউ বা এলিভেশন। এইচপিতে যখন আমরা ভিউ করি, কোনো অবজেক্টের ভিউ করি, সেটা কিভাবে করি না, এটা করতে গেলে আমাদের পারপেন্ডিকুলার টু প্লেন, ওই যে নাম হচ্ছে অর্থোগ্রাফিক। তার মানে এখানে সবসময় এই যে প্রজেক্টরগুলো হতে হবে পারপেন্ডিকুলার টু দ্য প্লেন। তাহলে যখন ফ্রন্ট ভিউ নিচ্ছি তখন এই ডাইরেকশন থেকে পারপেন্ডিকুলার টু ভিপি। যখন টপ ভিউ নেব, মানে হরাইজন্টাল প্লেনে যে ভিউটা পাওয়া যায় তাকে আমরা বলি প্ল্যান অর টপ ভিউ, ঠিক আছে? তো এটা করতে গেলে আমাদের দেখতে হবে এই ডাইরেকশন থেকে, অবজেক্টকে ওপর থেকে দেখলে তাহলে যে ভিউটা পাওয়া যাবে তখন তাকে আমরা বলবো হচ্ছে প্ল্যান বা টপ ভিউ। এই দুটো হচ্ছে প্রিন্সিপাল ভিউ। এদের সাথে অ্যাডিশনাল ভিউ হচ্ছে প্রোফাইল প্লেনে যে ভিউটা পাওয়া যাবে সেটাকে আমরা বলি কি বলি? সাইড ভিউ, ঠিক আছে? তাহলে এইটার নাম হয়ে যাবে সাইড ভিউ। এই সাইড ভিউটা হতে পারে লেফট, এই সাইড ভিউটা হতে পারে রাইট, ডিপেন্ডিং আপন দ্য পজিশন অফ দ্য পিপি। এখন যেখানে আছে সেখানে দেখতে গেলে আমাদের লেফট ডাইরেকশন থেকে দেখতে হয়, তাহলে আমরা যে সাইড ভিউটা এখানে তৈরি করব তার নাম হবে এলএসভি, লেফট সাইড ভিউ। আবার যদি এই প্লেনটাকে আমরা ভার্টিক্যাল প্লেন বলি, এইটাকে যদি আমরা হরাইজন্টাল প্লেন এইচপি, এইটাকে যদি ভিপি বলি, তাহলে আমরা ডাইরেকশনগুলোকে চেঞ্জ করে দেব। এই যে ডাইরেকশনটা তখন ফ্রন্ট ডাইরেকশন তখন এই রকম হয়ে যাবে, তখন ফ্রন্ট ডাইরেকশনটা এইটা হয়ে যাবে, ঠিক আছে? এদিক থেকে দেখতে হবে। আর তখন এইখানে চলে আসবে অ্যাডিশনাল প্লেনটা পিপি, তখন এই পিপিতে আমরা দেখব কোন ডাইরেকশন থেকে, এই ডাইরেকশন থেকে, কারণ ওটাই তখন ওপেন। এটা অবজারভার যদি এখানে দাঁড়ায় তার রেসপেক্টে এটা তার ডান দিক, তাহলে ডান দিক থেকে দেখলে সেটা হয়ে যাবে হচ্ছে রাইট সাইড ভিউ। একটা অবজেক্টের ম্যাক্সিমাম কটা ভিউ হতে পারে? একটা অবজেক্টের ম্যাক্সিমাম কটা ভিউ হতে পারে, মানে অর্থোগ্রাফিক ভিউ ম্যাক্সিমাম কটা হতে পারে? খুব সহজ, একটা কিউব যদি ভাবি, একটা কিউবে কটা সারফেস আছে? 6টা। একটা কিউবে 6টা সারফেস আছে, তাহলে 6টা সারফেসকে যদি আমরা ওপেন করি তাহলে 6খানা প্লেন পাবো। যে ঘরটায় বসে আছো সেই ঘরে কটা মোট দেওয়াল আছে? এই যে 4টে দেওয়াল। আর মেঝেটাও তো একটা দেওয়ালই বটে, বা সিলিংটাও তো একটা দেওয়ালই বলা যায়। হ্যাঁ, দেওয়াল মানে যে ভার্টিক্যাল হতে হবে তার কোনো মানে নেই। তাহলে মেঝেটা যখন আছে, মেঝেটাও তো একটা প্লেন, সিলিংটাও একটা প্লেন। এই 4টে ভার্টিক্যাল আর 2টো হরাইজন্টাল মিলিয়ে টোটাল 6টা প্লেন তৈরি হয়। এই দেওয়ালের এক একটাকে যদি আমরা ওপেন করি, ঠিক আছে, তাহলে এক একটা প্লেনে বা এক একটা দেওয়ালে এক একটা করে ভিউ পাওয়া যাবে। তাহলে একটা অবজেক্টকে একটা ঘরের ভেতর রাখলে আমরা যদি আমাদের ডাইরেকশন চেঞ্জ করি, দেখার চেষ্টা করি, তার 6টা ইমেজ তৈরি করতে পারি। বোঝাতে পারলাম? তাহলে মোট 6টা ইমেজ আমরা তৈরি করতে পারি, ম্যাক্সিমাম 6টা অর্থোগ্রাফিক ভিউ। 6 নাম্বার অফ অর্থোগ্রাফিক ভিউ পসিবল। অর্থোগ্রাফিক ভিউ তাহলে 6টা তৈরি করা যায়। যখন কোনো অবজেক্টের শেপ খুব ক্রিটিক্যাল হয় বা কমপ্লিকেটেড হয় তখন আমরা এরকম
ছখানা নাম্বার অফ ভিউ তৈরি করি, আদারওয়াইজ এই ফ্রন্ট ভিউ, টপ ভিউ আর সাইড ভিউ মূলত এই তিনটের মধ্যেই আমরা থাকি। মেনলি এই দুটো দরকার পড়ে, তার সাথে অ্যাডিশনালি এই সাইড ভিউটাকেও আমরা করি, কখনো সখনো লাগে বা দরকার পড়ে যদি সাইডটা ক্রিটিক্যাল হয়। যদি একটা প্লেন অ্যান্ড সিম্পল অবজেক্ট হয় তাহলে সেটা ফ্রন্ট ভিউ টপ ভিউ দিয়ে হয়ে যায়, কিন্তু যদি সেটা না হয় তখন তার সাইড ভিউটা দরকার। যদি দুটো সাইড আলাদা হয়, মানে যদি দুটো লেফট আর রাইট যদি দুটো দিক আলাদা হয় তখন দুটো সাইড ভিউ করতে হয়। এরকম প্রচুর এক্সাম্পল আমরা পাবো পরে, যেখানে দেখা যাবে 3টে কি 4টে ভিউ দেওয়া আছে, আমাদের 3D ইমেজটাকে তৈরি করতে হবে, অ্যাকচুয়াল অবজেক্টটা কিরম দেখতে সেটা ভাবতে হবে। সেগুলো নিয়ে আমরা পরে কালচার করব। তো এই জায়গাটা ক্লিয়ার হয়েছে। অর্থোগ্রাফিক প্রজেকশন, ঠিক আছে। তো আমরা যখন ভিউ করি তখন এই প্লেনগুলো ইউজ করি, সবই ঠিক, কিন্তু এই প্লেনগুলো তো ইমাজিনারি। আমি এই যে বোর্ডটা, এই পুরো ব্ল্যাকবোর্ডটা এটা একটা প্লেন, বা ব্ল্যাকবোর্ডটা যেখানে হ্যাং করানো আছে পেছনে দেওয়ালটা সেটা একটা প্লেন, আমি যে ফ্লোরে দাঁড়িয়ে আছি সেটা একটা প্লেন। তাহলে একটা অবজেক্টের জন্য এত রকমের প্লেন আছে, কিন্তু আমরা শুধু বোর্ডের মধ্যে ভার্টিক্যাল প্লেন, হরাইজন্টাল প্লেন, প্রোফাইল প্লেন, সব প্লেন একসাথে আমরা ড্র করছি, সব ভিউ একসাথে একটা প্লেনে আঁকছি। ব্যাপারটা খুব সহজ। যদি ভাবি আমরা ড্রয়িং শিট, তোমাদের কার্টিস পেপার, আর্ট পেপার বা যাই বলো না কেন, ড্রয়িং শিটে যখন আমরা ড্রয়িং করি তখন একটা ভিউ করার জন্য কি একটা ড্রয়িং শিট ইউজ করি না, একটা ড্রয়িং শিটেই ফ্রন্ট ভিউ, টপ ভিউ, সাইড ভিউ, 3টে ভিউ ড্র করি বা করব। তো সেটার জন্য ড্রয়িং শিটকে কি আমরা এই রকম পজিশনে বেন্ড করে বা ফোল্ড করে নেব না, আমরা কিন্তু ড্রয়িং শিট এইটা একটাই ড্রয়িং শিট। তাহলে এই ড্রয়িং শিটের মধ্যে আমরা যখন ড্রয়িং করব তখন ভার্টিক্যাল প্লেন, হরাইজন্টাল প্লেন সব কিছু একসাথে খিচুড়ি বানিয়ে নেব। না, ওটা আমি এমনি মজা করে বললাম। আসলে ব্যাপারটা হচ্ছে এই যে প্লেনগুলো, এগুলো ইমাজিনারি। আমরা কি করি, প্লেনগুলোকে আমরা ভেবে নিয়ে এইভাবে রোটেট করতে হবে, করলে একটা প্লেনে কনসিডার করে নিই কিরকম, এই রকম। এরকম একটা প্লেনে, এইটা হচ্ছে ভার্টিক্যাল প্লেন, এইটা হচ্ছে হরাইজন্টাল প্লেন, এটা প্রোফাইল প্লেন, পুরো জিনিসটাই একসাথে চলে এলো। যদি আমরা এইভাবে ঘুরিয়ে নিই 90 ডিগ্রি করে, এটাকে যদি নামিয়ে নিই তাহলে এটা এর এক্সটেনশন হয়ে যায়, এটাকেও যদি ঘুরিয়ে নিই তাহলে এটা এর এক্সটেনশন, তাহলে এই জিনিসটাই চলে আসে। তাহলে এখানে পুরোটাই ফ্রন্ট ভিউ, টপ ভিউ, সাইড ভিউ সবই একসাথে চলে আসে। এই একসাথে চলে আসা ব্যাপারটাই আমাদের দরকার। আমরা কিন্তু আলাদা আলাদা শিট ইউজ করছি না বা করবো না। তো তাহলে সেইটা করতে গেলে আমাদের লাগে হচ্ছে একটা লাইন, সেই লাইনটা হচ্ছে একটা হরাইজন্টাল বা ভার্টিক্যাল বা প্রয়োজন মতো আমরা চেঞ্জ করতে পারি। সেই লাইনটার নাম আমরা বলি রেফারেন্স লাইন। কেন রেফারেন্স লাইন? না, রেফারেন্স লাইন এই কারণে, যখন আমরা কোনো অবজেক্টের ফ্রন্ট ভিউ তৈরি করি, আবার বলছি ভালো করে শোনো, ভালো করে বুঝে নাও, যখন আমরা কোনো অবজেক্টকে ফ্রন্ট থেকে দেখি, ফ্রন্ট ভিউ ড্র করি, যখন কোনো অবজেক্টের ফ্রন্ট ভিউ ড্র করি তখন শুধুমাত্র ভার্টিক্যাল প্লেনটাই এক্সিস্ট করে না, কোনো প্লেনই এক্সিস্ট করে না, পুরোটাই ইমাজিনারি। শুধু একটা মিডিয়াম দরকার এই ভাবনাটাকে মানে কি বলবো, রিয়েলিস্টিক করে তোলার জন্য। মানে যখন আমরা ওই যে বললাম পর্দায় সিনেমা দেখি বা মোবাইলের স্ক্রিন, তো সেই স্ক্রিনটাকেই আমরা ভেবে নিই হয় ওটা ভার্টিক্যাল প্লেন, হরাইজন্টাল প্লেন, নানা রকম প্রয়োজন মতো, তাই না? তো তাহলে একটা প্লেন দরকার, যে প্লেনটা ভার্টিক্যাল। যখন আমরা ফ্রন্ট ভিউ দেখি তখন শুধুমাত্র এই প্লেনটা আছে, আমরা দেখছি এই ডাইরেকশন থেকে, সেখানে আর কোনো প্লেন নেই। সেখানে যদি অন্য কোনো প্লেন থেকে থাকে এইচপি বা হরাইজন্টাল প্লেন, সেটা এই লাইনের মধ্যে মার্জ করে যাবে বা করে যায়। তো তাহলে
হরাইজন্টাল প্লেনটা এক্স ওয়াই এর সাথে মার্চ করে গেল, তাহলে শুধুমাত্র ভার্টিক্যাল প্লেন থাকলো। আমরা নিচ্ছি দুটো প্লেনই, এই যে ভার্টিক্যাল প্লেন হরাইজন্টাল প্লেন দুটো প্লেন নিলাম, আমরা দেখছি এই ডাইরেকশন থেকে, তো তখন এই যে রে গুলো এই প্লেন দিয়েই তো যাবে, দিয়ে আলটিমেটলি এইখানটা কিছু আর থাকছে না, থাকছে শুধুমাত্র ভার্টিক্যাল প্লেন, তো সেটাই এটা। আর এই হরাইজন্টাল প্লেনটা এই লাইনের সাথে কোইনসাইড করে যাবে বা মার্চ করে যাবে। তাহলে এই লাইনটা এক্স ওয়াই রেফার করছে কাকে? হরাইজন্টাল প্লেনকে, যখন আমরা ফ্রন্ট ভিউ করছি। একইভাবে এইটা ভাবো, যখন আমরা উপর থেকে দেখব, টপ ভিউ নেব, তখন আমরা এই প্লেনটা নেব যেটার নাম আমরা বলছি হরাইজন্টাল প্লেন। তখন ভার্টিক্যাল প্লেন কোথায় গেল? আছে তো। আমরা যখন ভার্টিক্যাল মানে ভার্টিক্যালি দেখছি, এই ডাইরেকশন থেকে দেখছি, ওপর থেকে দেখছি, তখন এই রেগুলো সবই ভার্টিক্যাল প্লেন দিয়ে পাস করবে এইভাবে। তখন ভার্টিক্যাল প্লেনটা এই এক্স ওয়াই লাইনের সাথে মার্জ করে যাবে বা কোইনসাইড করে যাবে, আলাদা করে তার কোনো এক্সিস্টেন্স থাকবে না। তখন শুধুমাত্র টপ ভিউ, তখন শুধুমাত্র এইচপি। তাহলে যখন টপ ভিউ করছি তখন এক্স ওয়াই রেফার করছে কাকে? হরাইজন্টাল প্লেনকে। যখন ফ্রন্ট ভিউ করছি তখন এক্স ওয়াই রেফার করছে হরাইজন্টাল প্লেনকে। যখন টপ ভিউ করছি তখন এক্স ওয়াই রেফার করছে ভার্টিক্যাল প্লেনকে। তাহলে এক্স ওয়াই একবার হরাইজন্টাল প্লেন, একবার ভার্টিক্যাল প্লেনকে রেফার করছে, সেই জন্য নাম হচ্ছে রেফারেন্স লাইন, কারণ এটা দুটো প্লেনকেই রেফার করে। তো দুটো প্লেনকেই রেফার করলে আমরা এক্স ওয়াই লাইন ড্র করবো। হোয়াই শুড উই ড্র দ্য প্লেনস? আমাদের প্লেন ড্র করার দরকার নেই, তার কারণ আমরা জানি যে দেয়ার ইজ এক্স ওয়াই লাইন, অ্যাবাভ এক্স ওয়াই লাইন ভার্টিক্যাল প্লেন, below the xy line is horizontal plane. Above the xy, the drawing is front view or elevation, below xy line top view. এই যে পার্টিকুলার মেথডটা, এটার নাম হচ্ছে ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন মেথড। ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন মেথড, এটা অর্থোগ্রাফিক প্রজেকশনের একটা পার্টিকুলার মেথড। একটা পার্টিকুলার আর একটা আছে, সেটা হচ্ছে থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন। এই থার্ড অ্যাঙ্গেল প্রজেকশনে সিস্টেমটা হচ্ছে, যখন আমরা প্লেনকে অবজেক্ট আর অবজারভারের মাঝে রাখি, তখন যে ভিউইং প্রসেসটা হয় সেটা হচ্ছে থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন মেথড। আর যখন আমরা এই অর্ডারে রাখি, মানে প্লেন, অবজেক্ট, তারপরে হচ্ছে অবজারভার, ঠিক আছে? 1 নম্বরে প্লেন, 2 নম্বরে অবজেক্ট, 3 নম্বরে অবজারভার, মানে অবজারভার অবজেক্ট প্লেন বা প্লেন অবজেক্ট অবজারভার। এই ওরিয়েন্টেশন হলে তখন আমরা পাই হচ্ছে ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন মেথড, ঠিক আছে? এই ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন মেথডেই আমরা ড্রয়িং করি। ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন মেথডটাই BIS রেকমেন্ডেড, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড। আমরা যা কিছু দেখি, যা কিছু বুঝি, সব কিছুরই একটা স্ট্যান্ডার্ডাইজেশন আছে, একটা স্ট্যান্ডার্ড মেনটেন করি। তো এখানে এই ড্রয়িংয়ের ক্ষেত্রেও তাই, বা যখন আমরা কোনো আইডিয়া বা কোনো অবজেক্টের ভিউইং করি বা ইমাজিন করি, সেটাও কিন্তু এই পার্টিকুলার স্ট্যান্ডার্ড মেথডে, সেটা হচ্ছে ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন মেথড। ওকে, তো সেখানে এই ওরিয়েন্টেশনে আমাদের প্লেন, অবজেক্ট, অবজারভার এই ওরিয়েন্টেশন থাকবে। তো তাহলে ফ্রন্ট ভিউ, টপ ভিউ এইভাবে থাকবে, এক্স ওয়াই এর ওপরে ফ্রন্ট ভিউ, নিচে টপ ভিউ, বাকি রইল সাইড ভিউ। তো ফ্রন্ট ভিউ আর টপ ভিউ এই দুটো তো হচ্ছে প্রিন্সিপাল প্রজেকশনস, ঠিক আছে? প্রিন্সিপাল অন দ্য প্রিন্সিপাল প্লেনস। তো অক্সিলিয়ারি প্লেন যখন আমরা করব বা সাইড ভিউ, তখন এক্স ওয়াই কি করে? বেসিক্যালি এক্স ওয়াই হচ্ছে দুটো প্লেনের জাংশন বা ডিভিশন। দুটো প্লেনকে যেখান থেকে আমরা সেগ্রিগেট করি, দুটো প্লেন, দুটো ভিউকে, সেই সেগ্রিগেশন লাইনটার নামই হচ্ছে এক্স ওয়াই লাইন। তো তাহলে এই রেফারেন্স লাইনেরও আর একটা অক্সিলিয়ারি রেফারেন্স লাইন এইভাবে করে আমরা এই সাইডে সাইড ভিউ,
এলএসভি, আবার এই সাইডে রাইট সাইড ভিউ আরএসভি করতে পারি। যদি ফ্রন্ট ভিউ এখানে হয় তাহলে লেফট সাইড ভিউ এখানে, টপ ভিউ এখানে, মানে ফ্রন্ট ভিউ, লেফট সাইড ভিউ, টপ ভিউ, এই হচ্ছে অর্ডার, ঠিক আছে। অথবা আরএসভি বা রাইট সাইড ভিউ, ফ্রন্ট ভিউ, তার নিচে হচ্ছে টপ ভিউ, এই সব সময় ওরিয়েন্টেশন হবে ইন দিস ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন মেথড। ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন মেথডে আমাদের ড্রয়িংয়ে যে তিনটে ড্রয়িং বা দুটো ড্রয়িং আমরা শিখবো, দেখবো, করব, বুঝবো, তার ওরিয়েন্টেশন হবে এই রকম বা এই রকম। যদি এলএসভি আরএসভি না থাকে তাহলে শুধুমাত্র ফ্রন্ট ভিউ, টপ ভিউ, তাহলে তো গল্পটা মিটেই গেল। অ্যাবাভ XY লাইন ফ্রন্ট ভিউ, বিলো দ্য XY লাইন ইজ টপ ভিউ। ব্যাপারগুলো কি বোঝা গেল? আমি আজকে যেগুলো বললাম, আমি কিন্তু দেখো এটা মানে কমপ্লিটলি একটা প্রজেকশনের ওভারভিউ দেওয়ার চেষ্টা করলাম, আর কিছুই নয়। তোমরা অনেকে প্রজেকশন শিখেছো, অনেকে পুরোটা শেখোনি, কিছুটা শিখেছো, অনেকের ভুলে গেছো, অনেকের অনেকটা মনে আছে। এই সব মিলিয়ে টিলিয়ে আমি একটা তোমাদের থেকে শুনে জেনে আইডিয়া করে একটা কমপ্লিট আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম যে হোয়াট ইজ প্রজেকশন অ্যান্ড হোয়ার ইজ প্রজেকশন, মানে প্রজেকশন কি আর কোথায়, কিভাবে করব, হাউ টু ড্র প্রজেকশন, মোটামুটি একটা আইডিয়া হলো। এটা একটা ওভারভিউ হলো। এর পরের ক্লাসে আমরা সলিড প্রজেকশনটাকে ডিটেলে স্টার্ট করব এবং চেষ্টা করব শেষ করতে। তবে এই ব্যাপারটা মানে যেহেতু পুরোটাই এই থিওরিটিক্যাল, মানে আমি পুরোটাই বোর্ডে দেখাবো, ছবি আঁকবো, তো তোমাদের সাথে সাথে ওই রাফ কোনো খাতা বা পাতায় সেটা তুলে নিতে হবে, দেখে নিতে হবে, বুঝে নিতে হবে। পারলে যদি সময় থাকে বা সময় পাও তাহলে চেষ্টা করবে ড্রয়িংটাও করে ফেলতে। যদি সেই টাইমের মধ্যে করে ফেলতে না পারো অসুবিধে নেই, তারপরে করো, করে অ্যাটলিস্ট তার পরের দিন ক্লাসে দেখানোর চেষ্টা করো যে ঠিক আছে, ভুল আছে, তাহলে ব্যাপারগুলো কিন্তু আরও ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আজকে ক্লাসটা আমি এখানেই শেষ করব। প্রথম দিন ক্লাসে এর থেকে বেশি কি আমি আর এগোচ্ছি না। তোমরা এই যে বললাম আমি প্রজেকশনের ওভারভিউ, এইটা যদি একটা মানে ক্লাসের একটা টাইটেল দেওয়া যায়, যে আজকের ক্লাসটার টাইটেল ওভারভিউ অফ প্রজেকশন, তা আমি আজকে সেটাই দিলাম যে কিভাবে প্রজেকশন হয়, কি কি প্রজেকশন হয়, তো কিভাবে করতে হয়। তো প্র্যাকটিক্যালি আমরা আরও ডেপথে ঢুকবো হচ্ছে আমাদের নেক্সট ওয়েডনেসডের ক্লাসে, তখন আরও ডিটেলে ঢুকবো, আমরা আরও কন্টিনিউ করবো আরেকটু। তো সেই পেশেন্স নিয়ে বসতে হবে এবং চেষ্টা করবে আমাকে কোশ্চেন করতে, যে যে জায়গাটায় বুঝতে পারছো না বা পারবে না সে জায়গাটা কিন্তু কোশ্চেন করবে। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা আমি শেষ করব। হ্যাঁ, আজকে পর্যন্ত বোঝা গেছে তো যেটুকু যা বললাম? স্যার মাঝখান থেকে জয়েন হয়েছিলাম তো, যতটা দেখেছি স্যার বুঝতে পেরেছি মোটামুটি। ভেরি গুড, আপনি ভিডিওটা আপলোড করে পুরোটা দেখার পর ঠিক ঠিক ঠিক, ওকে, কোনো অসুবিধা নেই, ভিডিও আপলোড হয়ে যাবে, সেটা ডেভিড স্যার সেটা করে দেবেন। তো তাহলে আমি ক্লাসটা শেষ করি। এর পরের ক্লাসে আমি বললাম একদম ডাইরেক্ট সলিড প্রজেকশনে ঢুকবো। আমি যদি ভুলেও যাই আমাকে কিন্তু একটু রিমাইন্ডার দিয়ে দেবে যে স্যার আজকে সলিড প্রজেকশন হবে। আমি কিন্তু ক্লাস চলতে চলতে মাঝে মাঝে কাউকে একটু প্রশ্ন করতে পারি, তো সেইটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। তাহলে আর কিছুই নয়, তোমাদের সাথে ইন্টারাকশনটা হলে তোমাদের বোঝাটাও অনেক একটা হেলদি জায়গায় যাবে, বুঝতে সুবিধে হবে, আমারও বুঝতে সুবিধে হবে যে তোমরা কতটা নিতে পারছো বা নিচ্ছ। এই ঠিক আছে, ওকে, তাহলে আজকে ছাড়লাম, আমি ক্লাসটা কমপ্লিট করলাম। স্যার বলছি ভিডিওটা কতক্ষণ আপলোড? হ্যাঁ করে দেবেন, ডেভিড স্যার করে দেবেন। হ্যাঁ করে দেবেন, ডেভিড স্যার করে দেবেন। হ্যাঁ করে দেবেন স্যার, করে দেবেন।